গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে আপনাদের স্বাগতম। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দিন দুয়েক পর দীনবন্ধু গিয়ে হাজির হলো পল্টনদের ঘরে। পল্টন আর বন্যা বসে তখন মদের আসর বসিয়েছে। ঘরের মধ্যে ঢোকাই দেয়। মদের গন্ধ আর সিগারেটের ধোঁয়া জায়গাটাকে সত্যিকারের মালখানা বলে মনে হচ্ছিল। দীনবন্ধু ঢুকতেই পল্টু হাই হাই করে উঠল। হ্যাঁ রে দিগ্গজ, পারলি কিছু সুরাহা করতে? এভাবে দিনের পর দিন মাল খেয়ে তো আর চলছে না। পকেট তো টু টু করে সব শেষ করে দিয়েছে। তোর ওই বন্যা দেবী, ও তো সব জানতা। জিজ্ঞাসা কর কতটা এগোতে পেরেছে। আরে দোষ, মেয়েদের মাথায় ওসব ঢোকে না। তুই কি করলি সেটা বল। কিন্তু তার আগে বল, আমার বকরার ব্যাপারে যেটা প্রমিস করেছিলি সেটা কি ঠিক আছে নাকি বেইমানি করবি? এসব কি বকছিস? যা পাবো অর্ধেক তোর, গ্যারান্টি। আর তোর বন্যা দেবী কি বলে? আমি যা বলবো সেটাই হবে। তবে দেখিস ঘুরন্ত লাট্টু দুম করে যেন থেমে না যায়। না, যাবে না। তবে শোন, অসীমদার কাছ থেকে দীনবন্ধু যা যা জেনেছিল মোটামুটি সব কিছুরই একটা হিন্ট দিল। ওই নাট মন্দিরেই তোকে খুঁজতে হবে। আর যা কিছু আছে সব ওখানেই আছে, বাড়ির আর কোথাও কিছু নেই। দেখ চিচিং ফাঁকটা তোরা করতে পারিস কিনা। আমার কাজ করে দিয়েছি, এবার তুই বুঝে নে। আর হ্যাঁ, ওখানে একটা কালো পাথরের বেদি আছে, ওটাও খেয়াল রাখিস। সে কি, তুই না থাকলে কি করে হবে? একটা মেয়েকে নিয়ে আমি কি একা একা খুঁজবো নাকি? একা একাই তোদের খুঁজতে হবে, কারণ রঘুদা আমাকে সন্দেহ করে। বারবার ওকে প্রশ্ন করেছিলাম আর তাতে ওর সন্দেহ বেড়ে গেছে। তাহলে ও মালকে চিরতরে সরিয়ে দিলেই তো হলো। তোর এই বান্ধবীটার সঙ্গে থাকলে তোর কিন্তু খুব শিগগিরই হাজতবাস বাঁধা। এই বাতাল্লাবাজ, এদিকে শুনুন। আমি থাকলে পল্টুকে হাজতবাস করতে হবে? আপনাকেও করতে হবে? রাবিশ! নিজেকে কি সব জানতা নটবর ভেবে ফেলেছেন নাকি? বল্টু, ওকে বলে দে এই মুহূর্তে এ বাড়িতে যদি কোনো খুন খারাপি হয় তাহলে সন্দেহের তালিকা থেকে তোরাও বাদ পড়বি না। লাহাদাদু তোদের নামে পুলিশে এফআইআর করে রেখেছেন, এমনকি সলিসিটারকেও তোদের নামে কিছু বলা আছে। আরও একটা কথা শোন, লাহাদাদুর অবস্থা কিন্তু ভালো নয়। যে কোনো মুহূর্তেই সে যাক, কোনো অঘটন ঘটার আগেই মাল উদ্ধার করতে পারিস কিনা দেখ, নইলে কিন্তু পস্তাবি। এবারই অন্য কারোর হাতে চলে যাওয়ার আগেই যা করবার করে ফেল। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাচ্ছি। এই ধবলিবাজকে কতদিন তুমি পাত্তা দেবে? কিন্তু এই ধবলিবাজি আসল কাজটা করে দিয়েছে, যেগুলো তোমার আমার কেন এ বংশের অনেকেরই মাথায় আসেনি। অত ইগনোর করো না লোকটাকে। আর যদি তোমার আগেই মাল হ্যাপিস করে দেয়? আমার মনে হয় ও অনেক কিছু চেপে গেছে। না, দীনবন্ধু সেটা করবে না। ওর মধ্যে একটা অনেস্টি বেস আছে। কাল থেকেই আমাদের অ্যাডভেঞ্চারে নামতে হবে। কিন্তু মন্দিরটা তো বাড়িতে, ওখানে খুঁজবো কোথায়? দিনু তো তাই বলে গেল মন্দিরে একটা বেদি আছে। এই বেদিটাই আমাদের খুঁজতে হবে, ওটাই আমাদের টার্গেট। কাল সকালে উঠে একবার সার্ভে করে আসতে হবে, বুঝলে কিছু? বন্যা শুধু মাথা নাড়ল, কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন। পরদিন ভোরবেলা এসে রঘু যেমন রাজনারায়ণবাবুকে এক গ্লাস বেলের শরবত খাওয়াতে আসে, সেই দিনও এসেছিল। কিন্তু লাহাবাবুর মুখের দিকে তাকিয়েই ওর কেমন যেন সন্দেহ হয়। গায়ে হাত দিয়েই চমকে ওঠে, বরফের মতো ঠান্ডা হাত। সঙ্গে সঙ্গে ও ছুটে গিয়ে দীনবন্ধুর ঘরে কড়া নাড়ে। ঘুম চোখে দীনবন্ধু উঠে দরজা খুলতেই রাগু হাউ হাউ করে কেঁদে ওঠে। দাদুবাবু, শিগগির চলো, বাবু বোধহয় আর নেই গো, আর নেই। কয়েক মুহূর্তের জন্য দীনবন্ধুর মাথায় একটাই কথা ফ্ল্যাশ করলো, কে করলো কাজটা? পল্টু নাকি বন্যা? কিন্তু কেন? রঘু বলল যে দাদাবাবু আমার কথা শুনছো? দীনবন্ধু নিজের মধ্যে ফিরে এসে বলল, হ্যাঁ দাদু আর নেই মানে কি কি বলছো তুমি? হ্যাঁ দাদুবাবু, দেখবে চলো। সঙ্গে সঙ্গে দুজনে চলে এলো রাজনারায়ণ বাবুর ঘরে। বুকের কাছ পর্যন্ত সাদা চাদর টানা,
দেখে মনে হয় রাজনারায়ণবাবু নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। দীনবন্ধু নিজের দুটো আঙুল নিয়ে গেল রাজনারায়ণবাবুর নাকের নিচে। শরীর জমানো বরফের মতো ঠান্ডা। রঘুর দিকে একবার তাকালো, তারও চোখ ছলছল করছে। আচ্ছা রঘুদা, ওনাকে কোন ডাক্তার দেখেন? ওই ওই সমাজদার ডাক্তার। আচ্ছা একবার খবর দাও, ওনার এক্ষুনি আসার দরকার। কেন কেন দাদাবাবু, তবে কি? আরে তুমি আমি তো কিছুই বুঝবো না। ডাক্তারবাবু এলে যা বলার বলবেন, দেরি করো না, এক্ষুনি চলে যাও। রঘু চলে যাওয়ার পর দীনবন্ধু বুঝতেই পারছিল না যে এখন তার কী কর্তব্য। রাজনারায়ণবাবু যে মারা গেছেন এ ব্যাপারে ও শিওর, কিন্তু মৃত্যুটা কি স্বাভাবিক নাকি ওনাকে কেউ সরিয়ে দিয়েছে? সন্দেহটা গিয়ে পড়ছিল পল্টু আর বন্যার ওপর, কারণ ওরা কেউই চায়নি যে রাজনারায়ণবাবু বেঁচে থাকুক। কিন্তু দুজনেই তো জানে যে রাজনারায়ণবাবুর মৃত্যু হলে বন্যা কোনোভাবেই লাভবান হবে না, কারণ জীবিত থাকতে উনি বলেছিলেন যে সব সম্পত্তি টাকা কুড়ি যেন কোনো প্রতিষ্ঠানে দান করে দেন। না, এক্ষুনি একবার ওদের সঙ্গে দেখা করা দরকার। ডেড বডি ফেলে রেখে ওর যেতেও ইচ্ছে করছিল না, তবুও ও চলে গেল দোতলায় পল্টু আর বন্যার ঘরে। ঘরের দরজাটা বন্ধ। মনে মনে হাসল। একটা মেয়ের মাথার ওপর কেউ না থাকলে কতটা ডেসপারেট হতে পারে। দুজনেই অবিবাহিত, কিন্তু এক ঘরে একসঙ্গে রাত কাটাচ্ছে। দরজায় জোরে জোরে নক করল। বার তিনেক জোর ধাক্কায় বন্যা এসে দরজা খুলে দাঁড়ালো। দীনবন্ধুকে দেখে চোখ কটমটিয়ে বলল, তোমার কি ভদ্রতা সভ্যতার জ্ঞান নেই? এভাবে কেউ দরজায় কেউ ধাক্কা মারে নাকি? ননসেন্স। আরে পল্টুকে শিগগিরই ডেকে। কেন? তুমি কোন লাঠির বা টেলে যে তোমার কথায় ওকে ডেকে দিতে হবে? তাহলে রাস্তা ছেড়ে দাঁড়াও, এক্ষুনি ওকে ডাকা দরকার। এখন ডাকা যাবে না, কাল রাতে ওর শুতে অনেক দেরি হয়ে গিয়েছিল। কিছু বলবার থাকলে পরে এসো। হাতে হাত করা পড়বার ইচ্ছে না থাকলে এক্ষুনি ওকে ডাকো, কারণ একটু পরেই পুলিশ আসবে। তার মানে? মানেটা ওকেই বলবো। আর মোড়া ভাঙতে ভাঙতে পল্টু এসে দরজার সামনে দাঁড়ালো। কি রে দিনু, এত ভোরে হল্লা করছিস কেন? রাজনারায়ণ লাহা সম্ভবত মারা গেছেন। রঘুদা ডাক্তার ডাকতে গিয়েছে। সে কি রে, মারা গেছে মানে? অবশ্য ক্যান্সার পেশেন্ট মারা যেতেই পারে। হ্যাঁ, তা যেতেই পারে, তবে ডাক্তারবাবু এসেই বলবেন যে উনি কীভাবে মারা গেছেন। অসুখে মারা গেছেন নাকি ওনাকে কেউ চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিয়েছে। তোমার বন্ধুর কিন্তু বড্ড চাটাং চাটাং কথা। ও কি ডাক্তার না পুলিশ যে ভার্ডিক্ট দিয়ে যাচ্ছে? আমি নিচে আছি, ডাক্তারবাবু এক্ষুনি এসে পড়বে। দীনবন্ধু চলে যাওয়ার পর পল্টু আর বন্যা মুখ চয়চয় করল। দুজনের চোখে মুখেই সন্ত্রাসের ছায়া। কিছুক্ষণ পর পল্টু বলল, আমার সব প্ল্যান চৌপাট না হয়ে যায়। চৌপাট হবে কেন? রাজার ধন তো আমাদের এসেই গেছে। আরে বাবা, সেটাই তো ভয়। রাত 4টে পর্যন্ত জেগে অত পরিশ্রম করে কালো পাথরের বেদি ঘুরিয়ে আমরা যা উদ্ধার করে এনেছি তা সত্যিই রাজার ঐশ্বর্য। 2 ঘড়া মোহর আর 1 ঘড়া সোনার গহনা আর হিরে জহরত। পুলিশ আসার আগেই এখন ভাবো কিভাবে অত কিছু শর্টকাট দিয়ে নেওয়া যায়। বাড়ি থেকে বেরোতে পারবে তো? না পারার কি আছে? সব সোনাদানা বড় অ্যাটাচিতে ধরে গেছে। একবার বাড়ির গেট পেরোতে পারলেই ব্যাস। বোকার মতো কথা বলো না। বুড়ো বেঁচে থাকলে আমরা কি নিয়ে বেরোচ্ছি তা নিয়ে কেউ মাথা ঘামাতো না, একমাত্র দিনু ছাড়া। আর এ নিয়ে দিনুও তেমন হইচই করতে পারতো না, সব ক্যাচল হয়ে গেল। আচ্ছা, তুমি এত নার্ভাস হয়ে যাচ্ছ কেন? আবার সেই ন্যাকার মতো কথা। ডাক্তার এসে যদি মৃত্যুর আসল কারণ ধরতে পারে তাহলে তো কেলো। উনি সঙ্গে সঙ্গেই পুলিশ ডাকবেন, আর পুলিশ এলে... আচ্ছা, বুড়োর ওপর তোমার খুব রাগ ছিল তাই না? হ্যাঁ, ছিলই তো। ওই ঢ্যামনা দুশ্চরিত্র বুড়োর জন্য আমার মা আত্মহত্যা করেছেন। আমার দিদিমা ওই লম্পটের জন্য লোকের হাত ধরে বেরিয়ে গেছে। ওই সেলা বুড়োর বেঁচে থাকার কোনো রাইটই নেই। তাই বলে তুমি বুড়োটাকে টাসিয়ে দেবে? আগে ভাবো এখান থেকে কি করে মালপত্র নিয়ে কেটে পড়া যায়। এত সহজ নয় বন্যা। আফটার অল রাজনারায়ণ বাবু তোমার দাদু, তিনি মারা গেছেন। তা সত্ত্বেও তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, লোকে তো এমনি কিছু একটা সন্দেহ করবে। তার উপর আর কেউ না হোক দিনু কিন্তু খাজানার খোঁজ নেবে। একমাত্র ওই জানে তোমার দাদুর গুপ্তধন কোথায় রাখা ছিল। এই বোকামিটা কেন করলে বন্যা? এই অবস্থায় একটা কিডস ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া কি যায়? সেটা সম্ভব? আরো বড় কথা কি জানো, ডাক্তার এসে যদি অন্য কিছু সন্দেহ করে তাহলে পুলিশ কেস হবে, হত্যার তদন্ত চলবে।
আর আমরা দুজন বাড়ি থেকে উধাও। বুঝতে পারছো ব্যাপারটা কি হবে? এক কাজ করো পল্টু, ডাক্তার আসার আগেই তুমি কিডস নিয়ে বেরিয়ে যাও। আমি একাই থাকবো বাড়িতে। আর আমার খোঁজ পড়লে? কি আশ্চর্য, তুমি কি এই বাড়ির কেউ নাকি? তোমার কোনো বাইন্ডিং নেই যে এ বাড়িতে তোমায় সর্বদা থাকতে হবে। তাছাড়া তুমি তো একেবারেই চলে যাচ্ছ না, কিডসটা সেফলি কোথাও রেখে আসবে। তুমি একটা ব্যাপার বুঝতে পারছো না, অন্য কিছু না হলেও দিনু হয়তো মুখ কিছু খুলবে না, কিন্তু স্পষ্ট বুঝে যাবে আসল মালটা আমিই সরিয়েছি, তার সঙ্গে তোমার নামও জড়াবে। তোমার বন্ধু কি টের পেলো আর না পেলো তা নিয়ে আমার কোনো মাথা ঘামাবার কিছু নেই। আর ও যদি গুপ্ত খাজানার ব্যাপারে কোনো মুখ নাও খোলে, চিন্তা কিসের? তুমি বড্ড বেশি আনছান চিন্তা করো জানো। নাও এখন এখান থেকে পালাও, সামনের দরজা দিয়ে যেও না। এ বাড়ির খিড়কি পথ ধরে এগিয়ে গিয়েই যাবে, দেখবে সামনে পাঁচিল। অনেক জায়গায় পাঁচিলের ইট ভেঙে গর্ত হয়ে গেছে। চুপিসারে ওখান থেকে বেরিয়ে যাবে, পেয়ে যাবে পগার গলি। বুঝলে কিছু? বলে একটা চাদর গায়ে চড়িয়ে বেরিয়ে যাচ্ছে। বন্যা বলল, মোবাইলটা নিয়েছো তো? ওটা কি হাতছাড়া করা যায়? আমি তোমায় ফোন করব, এদিকের কি অবস্থা দাঁড়ায় সেটা আমি ফোনে জানাবো। পল্টু বেরিয়ে যাওয়ার পর থমথমে মুখে বন্যা গিয়ে দাঁড়ালো রাজনারায়ণবাবুর মৃতদেহের পাশে। ততক্ষণে ডাক্তারবাবু এসে গেছেন। তিনি ভালোভাবে পরীক্ষা করে বললেন, উনি কাল রাতেই মারা গেছেন, প্রায় ঘন্টা বারো তো হবেই। রিগার মার্টি স্টেইন করে গেছে। কাল রাতেও তো উনি ভালোই ছিলেন। হঠাৎ ডাক্তারবাবু এবার দীনবন্ধুর দিকে তাকালেন। তারপর রঘুকে জিজ্ঞাসা করলেন, রঘু, এই ছেলেটা কে? আগে আগে উনি ওই বাবুর ওই মালিশ টালিশ করতেন। মালিশ? আপনি তো সবই জানেন যে ওনার একটা সাইড প্যারালাইজড হয়ে গিয়েছিল। আপনি তো ওকে ফিজিওর কথা বলেছিলেন। আমি সেই ফিজিওথেরাপিস্ট। আই সি। হ্যাঁ ডাক্তারবাবু, দাদু যখন বললেন যে ওনার একটু আরাম বোধ হচ্ছে, ওনাকে ঘুম পাড়িয়ে আমি নিজের ঘরে চলে যাই। আপনি কি করে বুঝলেন উনি ভালো আছেন? এটা বোঝা যায়। আর আপনি তো আর এ ঘর মারান না। দিনের অধিকাংশ সময় আমাকে ওনার সঙ্গেই কাটাতে হতো। উনি কখন ভালো থাকেন আর কখন মন্দ থাকেন সেটা আপনার চেয়ে আমিই ভালো বুঝি। ব্যাপারটা কি আপনার সন্দেহজনক মনে হচ্ছে না? ডাক্তারবাবু মুখ ঘুরিয়ে চশমার উপর দিয়ে একবার বন্যার দিকে তাকালো। সন্দেহজনক? কি বলতে চাইছো তুমি? না মানে, একটা সুস্থ লোক হঠাৎ করে এভাবে চলে গেলে একটু সন্দেহজনক তো মনে হবেই। উনি তো তোমার দাদু হতেন, নিশ্চয়ই জানতেন উনি এই ভয়ানক রোগের শিকার হয়েছিলেন। হ্যাঁ জানতাম। ওনার দিনগুলো এমনিতেই নাম্বারড হয়েছিল, তাই যে কোনো সময় চলে যাওয়া বিচিত্র না রঘু। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু বলেন। আমি ডেথ সার্টিফিকেট দিয়ে যাচ্ছি, তোমরা এদিককার সব ব্যবস্থা করতে আরম্ভ করো। তোমাদের তো আর লোকজনও খুব কম, ওনার কাছে আরও আত্মীয় স্বজন কি আছে? তাদের খবর টবর দাও গিয়ে। না, ওনার কোনো আত্মীয় স্বজন নেই। আছে বাবু আছে, ওনার ছেলে আছেন বিলেতে। আর আমাদের ওই গিন্নিমাকেও তো খবর দেওয়া দরকার। যতই হোক আমার বন্যা ওই দিদিমার সঙ্গে আর এ বাড়ির কোনো সম্পর্ক নেই। তিনি আসবেন কোন সুবাদে? হঠাৎ একটা অপরিচিত কণ্ঠস্বরে সবাই মুখ ফেরায়। আসতে পারেন বই কি, ভুলে যেও না মিসেস লাহা মানে রাজনারায়ণ লাহার লিগ্যাল ওয়াইফ উনি, এবং ওদের কোনো লিগ্যাল সেপারেশনও হয়নি। কিন্তু উনি তো... হাত তুলে সলিসিটর মিস্টার চন্দ্রনাথ সেন বললেন, আমি যতদূর জানি শ্রীমতী লাহা হয়তো এই গৃহ ত্যাগ করেছেন, হয়তো অন্যত্র বসবাস করছেন। সেগুলো অত্যন্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি কাউকে বিয়ে করেননি। আইন ওনার পক্ষেই আছে এখনও। এরপর থাকছেন ওনার ছেলে। আইনত তিনি এবং রাজলক্ষ্মী লাহা হলেন রাজনারায়ণবাবুর সমস্ত সম্পত্তির মালিক। রঘু, ওদের খবর পাঠাও। ওরা না আসা পর্যন্ত বডি পিস হেভেনে রাখার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আরও একটা কথা, যেহেতু বন্যা তুমি ওনার নাতনি হও, সেই জন্যই বলছি, রাজনারায়ণবাবু একটা উইল করে গেছেন এবং দ্যাট ইজ রেজিস্টার্ড। ওনার ছেলে এলে শেষ ইচ্ছাপত্রে যা লিখেছেন সেটাই পালন করা হবে। ইউ আর রাইট মিস্টার চন্দ্রনাথ সেন, আপনার অ্যাডভাইস মতো এই সব ব্যবস্থা করা হবে। রাজনারায়ণ আমার অনেক দিনের বন্ধু, পিস হেভেনে রাখার ব্যবস্থা করছি, আর ওর ছেলে আর স্ত্রীকে খবর দেওয়ার ব্যবস্থাও করছি। উকিলবাবু আর ডাক্তারবাবু নিজেদের উদ্যোগে যে ব্যবস্থাটা নিয়েছেন, দীনবন্ধু সেটা বেশ খুশি মনেই মেনে নিল।
কিন্তু একটা খবর তাকে খুবই চিন্তায় ফেলে দিল। পল্টু আজ 3 দিন ধরে নিপাত্তা। বন্যা মেয়েটাকেও ওর ভালো লাগে না, ইচ্ছে করেই ওকে অ্যাভয়েড করে। আরও একটা চিন্তা ওকে স্থির থাকতে দিচ্ছিল না। বেদির ওপর কালো পাথরটা যদি ডাইনে বায়ে ঘোরে তাহলে তো পিস হাবানে রাজনারায়ণের বডিটা চলে যাওয়ার পর ও চলেছিল লাহাবাড়ি ছেড়ে চলে আসে, কিন্তু একটা পিছুটান তো থেকেই যাচ্ছে। পল্টুকে পুরোটা না বললেও অনেকটাই ও বলে দিয়েছে। পল্টু তো আর বসে থাকার ছেলে নয়। এর মধ্যে যদি ও খোঁজাখুঁজি শুরু করে দিয়ে থাকে তাহলে তাই ও আর দেরি না করে চলে এলো মন্দিরের কাছে। হ্যাঁ তাই তো, হাত 3 উঁচু 4টে থামের ওপর একটা কালো পাথরের বেশ চওড়া বেদি, অন্তত 3 ফুট বাই 3 ফুট উঁচু। চৌকো বেদির প্রস্থও প্রায় একই রকম। 4টে থামকে ধরে রয়েছে সাদা পাথরের দেওয়াল। ছড়া বলছে ওই কালো পাথরের বেদিটাকে প্রথমে বায়ে আর তারপর ডাইনে মোড় দিতে হবে। কিন্তু বেদির ওপর রয়েছে সিংহাসন, অপব্যবহারে কালো ছোপ পড়ে গেছে। সিংহাসনও কোনো বিগ্রহ নেই। একবার এদিক ওদিক দেখে নিয়ে দীনবন্ধু কালো পাথরের বেদিটাকে বাঁ দিকে মোচড় দিতে শুরু করলো, আর তারপর ডাইনে। এভাবে বার দুয়ে ঘোরাঘুরি করতেই দিনুর চোখে ভেলকি। পাথরটা 6টি অংশে বিভক্ত, একটি ওপরে আর একটা নিচে। সবিস্ময়ে দেখল ওপরের অংশটা ঘুরে গিয়ে সৃষ্টি করেছে একটা গহ্বর, অনেকটা বাক্সের গহ্বরের মতো। দিনু মোবাইলের টর্চ জ্বালালো, কারণ একেতেই সন্ধে নেমে গেছে আর তার উপর গহ্বরটার গভীর অন্ধকার। কিন্তু শুধুই গহ্বর, ভেতরে কিছুই নেই। দিনুর মন বলল যে এমন কায়দা করে চৌকো বেদি বানানো হয়েছে আর তার ভেতর বাক্সর মতো, অথচ ভেতরে কিছুই নেই। এটা তো হতে পারে না। তবে কি আগে ভাগে পল্টুই? দিনু আর ভাবতে পারল না। বেদিটাকে পূর্বাবস্থায় ফিরিয়ে এনে ও বাগানে নেমে এলো। চট করে পল্টুকে অবিশ্বাস করতে ওর মন চাইছিল না। পল্টু তো এর আগেও 2-5 হাজার টাকা দিয়েছে সামান্য কাজের জন্য। তবে কি এই খাজানা লুটের ব্যাপারে পল্টু তার ফিজিওর সুযোগ নিয়ে নিল? কিন্তু বন্যা তো সহচরী, একসঙ্গে ওরা রাতও কাটাতো। দুজনের উদ্দেশ্য ছিল রাজনারায়ণ বাবুর গুপ্তধনের দিকে। দীনবন্ধু এবার হাত কামড়ালো। অসীমদার সহযোগিতায় ও হিজিবিজি ছড়াটার মধ্যে গুপ্তধনের সন্ধান পেয়েছিল, আর সেটা পল্টুর কাছে খুলে ধরেছিল। পল্টু কিনা বেইমানি করল তার সঙ্গে, শুধু তার সঙ্গে নয়, সম্ভবত বন্যারও সঙ্গে। অবশ্য বন্যার ব্যাপারটা এখনো ঠিকমতো বোঝা যাচ্ছে না। বন্যা বোধহয় অপেক্ষা করছে রাজনারায়ণবাবুর শেষ ইচ্ছেপত্রটা শোনবার জন্য। ইতিমধ্যে লাহাবাড়িতে ফিরে এসেছেন রাজলক্ষ্মী লাহা, আর সুদূর আমেরিকা থেকে এসে গেছেন লাহাবাবুর জ্যেষ্ঠ পুত্র অনিন্দম লাহা, সঙ্গে তার স্ত্রী পামেলা আর 10-12 বছরের কন্যা অলিভিয়া। সকলেই তখন রাজনারায়ণের শেষ কাজের জন্য ব্যস্ত। এমন সময় সে কাজও মিটল। মুখাগ্নি করল অনিন্দম লাহা। পামেলা আর অলিভিয়া বিদেশিনী হলেও তারা হিন্দু ধর্ম মেনেই সমস্ত আচার ও নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করল। কেবল মাথা নেড়া পর্বটি বাদ দিল অনিন্দম। শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর অনিন্দম চেয়েছিল পরের দিনই ফিরে যাবে, কিন্তু বাদ সাধলেন সলিসিটর চন্দ্রনাথ সেন। চন্দ্রনাথ বললেন, বাবা অরিন্দম, তোমার বাবা মৃত্যুর পূর্বেই সজ্ঞানে একটা শেষ ইচ্ছাপত্র লিখে গেছেন। উইলটি রেজিস্ট্রিও হয়ে গেছে। এবার আমার কর্তব্যটা আমাকে পালন করবার একটু সুযোগ দাও। অনিন্দম বলল, মেসোমশাই, আপনি আমাদের পরিবারের একজন ওয়েল উইশার। বাবা আপনাকে যে দায়িত্ব দিয়ে গেছেন আপনি নিশ্চয়ই তা পালন করবেন। কিন্তু এইসব উইল এবং সম্পত্তির দাবি নিয়ে আমি কলকাতায় আসিনি। কিন্তু প্র্যাকটিক্যালি আমার বাবার সম্পত্তির ওপর আমার বিন্দুমাত্র কোনো আকর্ষণ নেই। আমি কোনো ভাগ পেতে চাইও না। আপনি বরং মাকেই সব দিয়ে দিন। বন্যাও উপস্থিত ছিল। ফস করে ও বলল, দিদিমা কেন ক্লেম করবেন? উনি তো লাহা পরিবারের কেউ নন। অনেকদিন আগেই তো উনি দাদুকে ছেড়ে চলে গেছেন। তাহলে তোমার দাদুকে ছেড়ে গিয়েছিলেন তোমার দিদিমা, তার অর্থ উনি কি ডিভোর্স দিয়েছিলেন? নাকি তোমার দাদা মশাই তোমার দিদিমাকে ডিভোর্স দিয়েছিলেন? কিন্তু উনি তো অন্য একজনকে বিয়ে করেছেন। এই সুখবরটা তোমাকে কে দিল? না, সবাই তাই বলে, নিজের স্বামী ছেড়ে অন্য পুরুষের সঙ্গে। তুমি খুবই বাচ্চা মেয়ে। কত আর বয়স হবে তোমার? 21-22?
সংসারের কতটুকুই তুমি জানো? তোমার দিদিমা সামনেই বসে আছেন, একবারও জেনেছিলে উনি কেন বেরিয়েছিলেন, এতদিন কিভাবে ছিলেন? জেনেছো? এ আর বলার কি আছে, ঘটনা তো একটাই। উনি ম্যানেজার বাবুর সঙ্গে আলাদা করে সংসার পেতেছিলেন, যেটা আমাদের সমাজ কোনোদিনই মানবে না। হঠাৎ পায়েল বলে, সো হোয়াট? স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা কোনো কারণে নাও হতে পারে, তারা ইচ্ছে করলে সেপারেটেড হয়ে থাকতে পারেন। আচ্ছা ম্যাডাম লাহা, আপনি কি নতুনভাবে কারোর সঙ্গে ঘর বেঁধেছিলেন? করতেই পারেন। আপনার জীবন, অ্যান্ড বিইং অ্যান অ্যাডাল্ট ওয়ান, নিজের জীবনের ডিসিশন নিজেই নিতে পারেন। আমি তো মনে করি এটা আপনার কোনো প্রবলেমই না। আপনারা সকলেই একটা ব্যাপারে বড় ভুল করছেন। মিসেস লাহা এই বাড়ি ছেড়েছিলেন কারণ ওনার স্বামীর উচ্ছৃঙ্খল জীবনযাপন উনি মেনে নিতে পারেননি। তাই উনি একটা শেল্টার খুঁজছিলেন, এবং সেই শেল্টার ওনাকে দিয়েছিলেন মিস্টার মজুমদার, ম্যানেজার, লাহাদের বিজনেসের যিনি তদারকি করতেন। আর মিস বন্যা, তোমার মাথায় কে কি ঢুকিয়েছে আমি জানি না। তোমার দিদিমা হচ্ছেন একজন পারফেক্ট হিন্দু রমণী, যিনি স্বামীকে ছেড়ে গেলেও স্বামীই ছিল ওনার ধ্যান জ্ঞান। তারপরই হঠাৎ গলা তুলে ডাকলেন যে মিস্টার সোহাগ মজুমদার, একবার ভেতরে আসুন। প্রায় ৪৫-এর এক যুবক এসে ঘরে ঢুকলেন, ওয়েল সুটেড, সুদর্শন পুরুষ। ম্যানেজার সোহাগ মজুমদার বললেন, কিছু বলবেন মিস্টার সেন? এখানে একটি মেয়ে কিছু জটিল আবহাওয়া সৃষ্টি করতে চাইছে। আপনি কি বলবেন আপনার সঙ্গে মিসেস রাজলক্ষ্মী লাহার সম্পর্কটা ঠিক কী ছিল বা আছে? উনি আমার দিদি। আমার কাছে উনি মাতৃস্থানীয় এক মহীয়সী মহিলা। কেন, কোনো প্রবলেম হচ্ছে নাকি? না, আর কোনো প্রবলেম নেই। মিস্টার লাহা তার ওই শেষ উইলে সেটাও স্পষ্ট করে দিয়ে গেছেন। তাহলে এবার আপনাদের সম্মতি নিয়ে আমি উইলটা একটু সংক্ষেপে পড়ছি। আমি সজ্ঞানে এই স্বেচ্ছাপত্র লিখছি। আমি কর্কট রোগে আক্রান্ত। যে কোনো সময়ই আমার জীবনের যবনিকাপাত হতে পারে। অতএব সজ্ঞানে আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি এবং ব্যবসা 2 ভাগে ভাগ করে দিতে চাই। আমার সব কিছুর অর্ধাংশ বর্তাবে আমার আইনত স্ত্রী শ্রীমতী রাজলক্ষ্মী লাহার অংশে। বাকি অর্ধাংশ বর্তাবে আমার একমাত্র পুত্র। যেহেতু আমার কন্যা মৃত, তাই অরিন্দম লাহাই অর্ধাংশের মালিক। এই 2 উত্তরাধিকারের কেউ যদি সম্পত্তির ভাগ নিতে অস্বীকার করেন, তাহলে তাহার প্রাপ্য অংশটি যে কোনো সেবা প্রতিষ্ঠানে অথবা সরাসরি সরকারের হাতে সমর্পণ করতে হবে। তবে সেটি অবশ্যই কোনো অনাথ শিশু কল্যাণে ব্যবহৃত হবে, এবং সেটি সরকারের রেজিস্ট্রি অফিসে নথিভুক্ত করতে হবে। এই পর্যন্ত পড়ার পর চন্দ্রনাথ বললেন, উইলের মধ্যে কথা এটাই, আর যা লেখা আছে সেগুলো ওই আইনের ব্যাপার স্যাপার। চন্দ্রনাথ বলার পর বেশ কিছুক্ষণ নীরবতা। চন্দ্রনাথ ফের বললেন, রাজনারায়ণবাবুর আরও একটি নির্দেশ আছে। ব্যাংকে গচ্ছিত 10 লাখ টাকা থেকে 8 লাখ টাকা দেওয়া হবে আমার দীর্ঘদিনের সেবক রঘুনন্দন আদককে, আর 1.5 লক্ষ টাকা দেওয়া হবে আমার মেয়ের ঘরের নাতনি মিস বন্যা ঘোষকে। বাকি 50,000 টাকা পাবে আমার শেষ জীবনের উপকারী বন্ধু শ্রী দীনবন্ধু দত্ত। ছেলেটির কিছু টাকার প্রয়োজন। এছাড়া একটি অদ্ভুত কথা ওনার হুইলে লেখা আছে। এই লাহা বাড়ির কোনো একটি গুপ্ত স্থানে তার প্রচুর ধনসম্পদ লুকানো আছে। এসব লাহাদের পূর্বপুরুষের সম্পদ, কিন্তু সে সম্পদ যে কোন গুপ্ত স্থানে লুকানো আছে সেটা তিনি নিজেও খুঁজে বের করতে পারেননি। যদি সেই সম্পদ কোনোভাবে উদ্ধারাকৃত হয়, তাহলে সেটি সরকারের হাতে ন্যস্ত হবে, এবং সে জীবিত কোনো ব্যক্তি যেন সেই সম্পদে তার লোভের হাত না বাড়ায়। সরকারের জনকল্যাণমূলক কল্পে যেন সেই সম্পদ ব্যবহার করা হয়। উইল পাঠ বা উইলের মর্মার্থ সবার কাছে নিবেদিত হলেও কারোর মনে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। একমাত্র বন্যা সবার দিকে তাকিয়ে রাজলক্ষ্মী দেবীর কাছে গিয়ে বলল, দাদামশাই কি কাজটা ঠিক করলেন? আমিও তো তার মেয়ের মেয়ে, রক্তের একটা ক্ষীণ সম্পর্ক তো আছে। অথচ একজন বাইরের লোক, একজন চাকরকে দেওয়া হলো 8 লক্ষ টাকা, আর 2 দিনের ফিজিওথেরাপিস্টকে দেওয়া হলো 50,000 টাকা। আমার বরাতে মাত্র 1.5 লক্ষ টাকা। এই তোমাদের বিচার? বলে হাততালি দিতে দিতে বন্যা নিজের ঘরে চলে যাওয়ার জন্য পা বাড়তে যায়। ঘরের দরজা পর্যন্ত যাওয়ার পরই হঠাৎ থেমে যায়, ঘুরে দাঁড়িয়ে বলে, দিদিমা,
তুমি তো এখনও বয়োজ্যেষ্ঠ, তাই তোমাকেই বলে যাই, আমি কালই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কারণ এই বাড়িতে থাকার তো আমার কোনো অধিকারই নেই। এই বাড়ি তো তোমার আর মামার। মিসেস সিনিয়র লাহা, আমি আমার কাজ শেষ করেছি। রাজনারায়ণের ইচ্ছে আপনাদের সামনে তুলে ধরেছি। ইটস মাই ডিউটি। এরপর ব্যক্তিগত সেন্টিমেন্টাল কথাবার্তা শুরু হবে, সেক্ষেত্রে আপনার অনুমতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। হঠাৎ রাজলক্ষ্মী দেবী বললেন, এতটাই যখন করলেন, আমার সামান্য কটি কথা যদি শুনে যেতেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবেন, বলুন। সামান্য বিরতির পর রাজলক্ষ্মী দেবী বললেন, অনেক অভিমান নিয়ে আমি এ বাড়ি ত্যাগ করেছিলাম। এ কথা সত্য, আমার স্বামীর স্বভাব চরিত্র নিয়ে আমি ভালো ছিলাম না। অনেকভাবে তাকে বুঝিয়েছিলাম, উনি বুঝতে চাননি। তাই আমার মেয়ের বিয়ের পর, যদিও আমার মেয়ের বিয়েটা আমাদের অনিচ্ছায় ঘটেছে, হয়তো একদিন সব ঠিক হয়ে যেত, কিন্তু কোনো অজানা কারণে জামাইটাকে হারাতে হলো। কেউ কেউ বলে নাকি তাকে খুন করা হয়েছিল। আমার অবশ্য জানা নেই। এর কিছুদিন পর আমার মেয়েও আত্মহত্যা করলো। সেই সময় আমি ফার্স্ট্রেটেড হয়ে পড়েছিলাম। তাই আমার সোহাগ ভাইয়ের সঙ্গে ওর বাড়িতে গিয়ে উঠি। সোহাগ, ওর বউ আর মেয়ে আমার অত্যন্ত স্নেহভাজন। জানি অনেকে বদনাম করে থাকে আমি নাকি গৃহত্যাগী। আমি এসব নিয়ে কোনোদিনই মাথা ঘামাইনি। বন্যা আমার মেয়ের মেয়ে, ও আমার কাছে অত্যন্ত আদরণীয়। ডিস্ট্রিবিউশনের ওর মনে ক্ষোভ থাকতেই পারে, তবে বন্যা যদি চায় ও আমার কাছে থাকতে পারে। আমি ওকে নিজের নাতনির মতোই মানুষ করব। যদিও এটা আপনাদের পারিবারিক ব্যাপার, তবু বলছি এটি একটি অতি উত্তম প্রস্তাব। তুমি তোমার দিদিমার কাছে ভালোভাবেই থাকতে পারো বন্যা। চন্দ্রনাথ বাবুর কথা শেষ হলে বন্যা কোনো উত্তর দেয় না, কারণ তার মন পড়ে রয়েছে পল্টুর কাছ থেকে বিশেষ কোনো সংবাদ প্রাপ্তির আশায়। অনিন্দম এতক্ষণে নীরবেই সবকিছু শুনে যাচ্ছিল। প্রতিমা দেবীর কথা শেষ হওয়ার পর ও বলল, বন্যা আমারও ভাগ্নি, কিছু দায়িত্ব তো আমারও থেকে যাচ্ছে। আমার একমাত্র বোনের মেয়েও। ও যদি আমার সাথে থাকতে চায়, আমি ওকে আমেরিকায় নিয়ে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। ওকে নিজের পায়ে দাঁড় করাবো। আমার ওপেন অফার রইল। কিন্তু বন্যা, তুই ভেবে দেখিস, আমাকে জানাস কি করবি। আমি কিন্তু খুব একটা বেশি দিনের ছুটি নিয়ে আসিনি, আমায় ফিরে যেতে হবে। উইলের শর্ত মনে আছে তো? আপনার ভাগের অংশটা কি করবেন? আপাতত ওটা মায়ের কাছেই থাকবে। অফারটার দ্য ডিমাইজ অফ মাই মাদার। তখন ভেবেচিন্তে কিছু একটা করা যাবে, অথবা উইলের শর্ত মানা হবে। গুড। আর যে গুপ্তধনের কথা উল্লেখ রয়েছে সেটা? ইন্ডিয়ায় থাকতে বাবার মুখে শুনতাম বটে, বাট আই হ্যাভ নো ইন্টারেস্ট। এসব গুপ্তধনটা নিয়ে আমার মাথা ঘামাতে একেবারেই ভালো লাগছে না। আই এম নট ইন্টারেস্টেড, রাজি নই। আমি আমার ফ্যামিলি এবং চাকরি নিয়ে খুবই সুখী। বন্যা সবার কথা শোনার পর কোনো মতামত ব্যক্ত না করেই নিজের ঘরে চলে গেল। চন্দ্রনাথ হাসলেন। একজনের মুখে অন্য ধরনের হাসি, আরেকজনের মুখে অন্য এক ধরনের হাসি। শুধু হাসি নয়, তার চিন্তা পাক খাচ্ছিল পল্টু, বন্যা আর গুপ্তধন নিয়ে। বন্যা এত বড় সুযোগ ফেলে পালাতে চায় কার জন্য? পল্টু এবং গুপ্তধন। কিন্তু সেও তো সহজে তার আবিষ্কৃত গুপ্তধন বেহাত করে দিতে চায় না। পল্টুর অঙ্গীকার তো ওকে রাখতেই হবে। মনে মনে দীনবন্ধু বলল, পল্টু বাবু, আমার চোখে ধুলো দিয়ে তুমি বেশি দূর পালাতে পারবে না। সে সুযোগ আমি দেব না। দেখা যাক কে কত দূর দৌড়তে পারে। চন্দ্রনাথ চলে গেলেন। সেদিনের মতো সভাও ভঙ্গ হলো। রাজনারায়ণ লাহার মৃত্যুর সঙ্গে সঙ্গে দীনবন্ধুর আর এ বাড়িতে থাকবার কোনো দরকার ছিল না। প্রথমে ও রঘুর কাছে গিয়ে বলল, রঘুদা, এবার আমার এখানের কাজ শেষ। আমি আজই চলে যেতে চাই। দাদাবাবু, আপনি আপনি সত্যিই চলে যাবেন? আর কি আমার থাকা উচিত ও নিয়ে তুমি ভেবো না। তবে যাওয়ার আগে তোমাকে দুটো কথা বলে যাই, খুব সাবধানে থাকবে। তোমার উপর অন্তত একজন কি দুজন মানুষের প্রচণ্ড রাগ জমেছে বা জমে গেছে।
হয়তো তোমার প্রাপ্য টাকায় কেউ হাত দিতে পারবে না, কিন্তু তোমার জীবন সংশয় ঘটতে পারে। কিন্তু দাদাবাবু, আমাকে আমাকে মেরে কার কি লাভ? এই যে এই যে তুমি দুম করে এতগুলো টাকা পেয়ে গেলে, তাতে কি কারোর কোনো রাগ হবে না? হিংসেও কি হবে না? কিন্তু কিন্তু আমায় মারলে টাকা তো পাবেন না। তাছাড়া আপনিও তো ওই 50,000 পেয়েছেন। রঘুদা, তোমার বয়সই হয়েছে, সাংসারিক জ্ঞান একেবারেই নেই। শুধু তুমি আমার একটা কথা মনে রেখো, দুরাত্মার ছলের কোনো অভাব হয় না। তেমন কোনো বিপদের আশঙ্কা দেখলে সোজা বড় মায়ের কাছে চলে যেও। তাছাড়া সলিসিটার তো আছেনই। চিন্তা করো না, কেবল সাবধানে থাকো। আচ্ছা, আমি যাই, আমার যে একজন মানুষকে খুঁজে পেতেই হবে রঘুদা। কে কে দাদাবাবু? এখন নয়, পরে জানতে পারবে। আচ্ছা, চলি। কিন্তু কিন্তু মায়ের সঙ্গে দেখা করে যাবেন না? তাছাড়া তো আপনার পাওনা টাকা নেবেন না? কি হবে, উনি আমাকে চেনেন না, আমিও না। আর উইলের টাকা? হ্যাঁ, আমার টাকার খুবই দরকার। দাদুকে আমি বলেছিলাম। চিন্তা করো না, উকিলবাবু যেদিন ডেকে পাঠাবেন সেদিনই চলে আসব। দীনবন্ধু সত্যিই লাহাবাড়ি ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু একেবারেই সে লাহাবাড়ির চত্বর ছাড়ে না। পল্টু তারপর আর লাহাবাড়িতে ফিরে আসেনি। দেখতে দেখতে একটা মাস কেটে গেছে। আইনতভাবে চন্দ্রবাবু তৎপরতায় লাহাবাড়ির পজিশন নিয়েছেন বড় মা। ফিরে গেছেন অরিন্দম উইথ হিজ ফ্যামিলি। সবকিছুই সে দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছে তার মায়ের হাতে। হ্যাঁ, অবশ্যই সোহাগ মজুমদার প্রতিদিনই একবার করে এসে রাজলক্ষ্মী দেবীর সঙ্গে দেখা করেন, কিন্তু অস্থির দুজন, দীনবন্ধু আর বন্যা। পল্টুর মোবাইল সুইচড অফ। সে কিছুতেই পল্টুর সন্ধান পাচ্ছে না। দীনবন্ধু পল্টুর বাড়িতে গিয়েছিল তার খোঁজখবর নিতে। পল্টু তার পিসিকে নিয়ে ভাড়া ঘরটি ছেড়ে উধাও। পার্কে বসে দীনবন্ধু খুবই মুষড়ে পড়েছে। তার অনেক আশা ছিল যে 1-1.5 লাখ টাকা সে যদি কোনো রকমে পল্টুর কাছ থেকে পেয়ে যায়, তাহলে তার সংসারের চাকাটা খানিকটা হলেও ঘোরাতে পারবে। কিন্তু কোথায় পল্টু? নিজের মনে অনেক কিছুই ভাবছিল যে কেমন করে পল্টুর নাগাল পাওয়া যায়। কিন্তু পল্টু যে খুব একটা ভালো ছেলে না, এটা ওর আগেই মনে হয়েছিল। কিন্তু ওকে এইভাবে ঠকাবে, এটাও মানতেই পারছিল না। ওরা একবার মনে হলো অসীমদার সঙ্গে যোগাযোগ করলে কেমন হয়, কিন্তু সব শুনে অসীমদা অত্যন্ত রেগে যাবেন। আর যাই হোক, অসীমদা খুবই সাচ্চা লোক, কোনোদিনই দীনবন্ধুকে তিনি সাপোর্ট করবেন না। তাহলে পল্টু কি এদেশে আছে নাকি দেশ ছেড়ে পালিয়েছে? হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল দীনবন্ধু। একে সামনে কাকে দেখছে? সে তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। আর চোখে বন্যার দিকে তাকিয়ে দীনবন্ধু বলে, আপনি আমার কাছে এসেছেন গুপ্তধনের সন্ধানে? ভাবছেন নাকি যে আমি যা পেয়েছি সব নিয়ে হাওয়া হয়ে গিয়েছি? কোনো উত্তর না দিয়ে বন্যা বেশ মলিন বদনে দীনবন্ধুর পাশে জড়সড় হয়ে বসে পড়ে। একবার ওর দিকে তাকিয়ে দীনবন্ধু বলে, আপনারা সবাই বেঈমান। গুপ্তধনের যে হদিস ছড়ায় দেওয়া ছিল, আপনারা কোনোদিনও তা বার করতে পারতেন না, কিন্তু আমি সে রহস্য ক্লিয়ার করেছিলাম। ইচ্ছা করলে আপনাদের দুজনকে ফাঁকে দিয়ে সবকিছু নিয়ে আমি পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি চিট নই। পল্টু পরে বলেছিল যে 3 ভাগে ভাগ হবে, তা পেয়েছেন আপনার ভাগ? দিনুবাবু, আমি আপনাকে অবিশ্বাস করছি না। উইল পড়ার দিনে আমার একটা গতি হয়ে গেছে। দিদিমা আমার দায়িত্ব নিতে চান। মামু আমার হ্যাঁ শুনলে আমাকে নিয়ে আমেরিকা চলে যেতেন। এমনকি ওপেন অফার দিয়ে গেছেন, আমি চাইলেই উনি আমাকে নিয়ে যাবেন। ভালোই তো, আপনি চলে যান। ওখানে তো অনেক ফিউচার। নিজে লেখাপড়া শিখবেন, নিজের পায়ে দাঁড়াবেন। তখন কি আর গুপ্তধনের টাকা নিয়ে মাথা ঘামাতে হবে? এই সুযোগ কিন্তু বারবার আসে না। আপনি কি করবেন? আপনার অবস্থা তো ভালো নয়। মাত্র 50,000 দিন। না, ভালো তো নয়, তবে কোনোদিন আমি অসৎ পথে রোজগারের কথা ভাবিনি। কিন্তু পল্টুই আমাকে দিয়ে কিছু টাকার বিনিময়ে খারাপ কাজ করিয়ে নিয়েছে। কিন্তু একবার যখন অকাজ করতে পেরেছি, পল্টুকে আমি আর নিস্তার দেব না। আর এটা আমি আপনাকে হলপ করে বলে দিতে পারি। ঠিক এটাই আমি চাই।
একটা জোচ্চোরার বেইমানকে আমি যেমন করেই হোক ধরবো। হাউ? জানেন ওর হোয়ার অ্যাবাউটস? মানে কিছু জানিয়ে গিয়েছে? না, বলেছিল খাজানাটা সামলে নিয়ে আমাকে ফোন করবে, করেনি। 2 কলসি মোহর আর 1 কলসি জড়োয়ার গয়না, ভাবতে পারছেন? মনে হচ্ছে আর ফোন করবে না। দীনবন্ধু চুপ করে বসে রইল। তারও মাথায় প্রতিহিংসার আগুন জ্বলছিল, কিন্তু উপায়ের রাস্তাটাই জানা ছিল না। হঠাৎ বন্যা ওর হাতটা এগিয়ে দিয়ে বলল, আপনি আমার বন্ধু হবেন? একজন কদর্পহীন মানুষকে আপনি বন্ধু করবেন? শত্রুর যে শত্রু মিত্র হয়ে দাঁড়ায়, জানেন না? জানি, কিন্তু আপনার বন্ধু বা শত্রু হবার কোনো যোগ্যতাই যে আমার নেই। আমাকে ভুলে যান ম্যাডাম, আপনার সামনে বিরাট প্রসপেক্ট। আপনার মামাকে বেশ ভালো লোক বলেই মনে হয়েছে। উনি আপনাকে কোনোভাবেই ঠকাবেন না। প্লিজ প্লিজ আপনি আপনার মামার কাছে চলে যান, আপনার জীবনের ধারাটাই পাল্টে যাবে। না দীনুবাবু, ছোট বয়স থেকে মায়ের বাবার ওপর অত্যাচার আমি দেখেছি। বাবাকে সম্ভবত কেউ খুন করেছিল। ওর বডিটা উন্মুক্ত রাস্তায় পড়েছিল, রক্তে চারদিক ভেসে যাচ্ছিল। সে দৃশ্য আমার মনে আছে। তারপর গেল আমার মা, উনি সুইসাইড করলেন। আমি হয়ে পড়েছিলাম একা। আজ দিদিমা আমাকে আশ্রয় দেবার কথা বলছে, কিন্তু সেদিন অসহায় অবস্থা দিদিমার কাছে আমি এসেছিলাম, জায়গা পাইনি। কেন জানেন? আমার মা তার বাবা মাকে অস্বীকার করে একটা নিকৃষ্ট ছেলেকে বিয়ে করেছিল। না দীনুবাবু, আমি কিচ্ছু বলিনি। তাই দাদু বা দিদিমার দয়ায় আমি কিছুতেই বাঁচতে চাই না। কিন্তু আপনার মামা, তাকে তো সহৃদয় মানুষ বলেই মনে হয়েছে। কিচ্ছু জানেন না আপনি। আমি নিজে মামার আমেরিকার ঠিকানা জোগাড় করে সব চিঠি লিখেছিলাম আমি অনাথ হয়ে গেছি। কলকাতায় আমি একা। পারো কি আমার কোনো অব্যবস্থা করতে? করেনি। আমার 4খানা চিঠির কোনো উত্তরই আমি পাইনি। দরদ দেখাচ্ছেন কেন জানেন? ও দেশে ঝি পাওয়া খুব সস্তা। কে বলতে পারে আমার পজিশন তাই হবে না? বিনি পয়সার ঝি। তখন না পারবো ফিরতে, না পারবো কিছু করতে। দীনবন্ধু কেমন যেন চুপসে গেল। এসব কি শুনছে সে? সেদিন ওর মামা অনেক বড় বড় কথা বলল। আর কোন রূপটা সত্যি? বন্যা যেটা বলছে সেটা, নাকি যেটা সেদিন সর্বসমক্ষে যা বলেছিল সেটা? হঠাৎ কথা ঘুরিয়ে দীনবন্ধু বলে, চা খাবেন? ভাঁড়ের চা চলবে তো? খাবো। দুজনে দুভার চা নিয়ে চুমুক দিতে দিতে দীনবন্ধু বলল, আপনি কি বাড়ি ছেড়ে চলে এসেছেন? না, পল্টুর কথায় তেতে গিয়ে অনেক ভুল করেছি। ও অনেক স্বপ্ন দেখিয়েছিল, গুপ্তধন পেলে আমাকে নিয়ে অনেক দূর চলে যাবে। সব বিশ্বাস হারিয়ে আর বোকামি করব না। ওই বাড়িতে আর যাই হোক মাথার উপর একটা ছাদ পাবো, দুবেলা দুমুঠো খাবার পাবো। তারপর তারপর আজ থাক, পরে জানাবো। আমায় বিশ্বাস করছেন? জানি না, এক বিশ্বাসে ধাক্কা খেলে নতুন বিশ্বাস জন্মাতে অনেক সময় লাগে। এখন জানি না কে শত্রু কে মিত্র। হয়তো আপনিই একদিন আমার শত্রু হয়ে গেছেন। বলা যায় না, হতেও পারি। তা হলে কি করবেন? সেদিন আপনাকে খুন করব। না না, আমি আপনার সঙ্গে নেই। আমার বাড়িতে বুড়ো ঠাকুরদা ঠাকুমা আছে, মা বাবা আছে, 2 বোনের এখনও বিয়ে হয়নি। আমি খুন হলে ওরা একেবারে ভেসে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি উঠি। বন্যা ওকে হাত ধরে বসায়। পার্কে তখন সন্ধে নামতে শুরু করেছে। যদিও কর্পোরেশনের আলোয় পার্কটা অন্ধকারে আর ডুবে নেই, কিন্তু যেখানে আলো নেই সেখানে আলো আধারি। ওরা যেখানে বসেছিল সেখানে আলো নিষ্প্রভ। এই পার্কটায় একটা সুইমিং ক্লাব আছে। কর্পোরেশনের আলোর ছটা জলে পড়ে জলটা চিকচিক করছে। সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বন্যা বলল, আমাকে তোমার খুব খারাপ মেয়ে বলে মনে হয়, তাই না? হঠাৎ এ কথা কেন? সবাইকে হারিয়ে একসময় আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম। মদ খেতাম, স্মোক করতাম। পল্টু আমাকে দিয়ে অনেক কিছু পাচার করিয়েছে। আমি জানতাম, মানে গেইস করতাম, সেগুলো হয় ড্রাগস নয়তো চোরা অস্ত্র। পরিচিত মানুষদের কাছ থেকে এত বেশি হিউমিলিয়েটেড হয়েছিলাম, মাঝে মাঝে ফার্স্ট্রেশন আমাকে কবজা করে ফেলতো। তখনই বুঝেছিলাম টাকাটাই সব। অবশ্য এখনও মনে করি টাকা না থাকলে কারোর কাছেই পাত্তা পাওয়া যায় না। পল্টুর স্বপ্ন দেখানো কথাগুলোকে বিশ্বাস করে ওর সঙ্গেই পথ চলবো, এমন একটা ডিটারমিনেশন আমার মধ্যে গ্রো করছিল। আমার মুখে লাহাবাড়ির কোনো একটা জায়গায় প্রচুর ধন সম্পদ লুকোনো আছে এই কথা শুনে ও আমার বাড়িতে লাহাবাড়িতে এসে উঠল। ভেবেছিলাম দুজনে মিলে যেমন করেই হোক যকের ধনটি খুঁজে বার করতে পারলে দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব। আর ঠিক সেই সময় পল্টু তোমায় নিয়ে এলো, বলল তুমি একজন অংশীদার,
খুব রাগ হয়েছিল, খুব। ও নাকি তোমাকে 1/3 ভাগ দেবে। কোথাকার কে একজন লাহাবাড়ির গুপ্ত সম্পত্তির ভাগ তাকে দিতে হবে? আমাকেও ও এই কথা বলে লাহাবাড়িতে নিয়ে এসেছিল। তবে একটা কথা আমি বলতে পারি, ওই প্রবলেমটা সলভ আমি করিনি, আমার একজন হিতাকাঙ্ক্ষী দাদা করেছিল। সে যাই হোক, তোমার মতো আমি অনেক আশা করেছিলাম অন্তত 2-3 লাখ পাওয়া গেলে একটা মেডিকেল শপ, সেটাকে কোনো মতে হাতিয়ে নিতে পারলে আমার বাবার আর আমার সংসারের খুবই উপকার হয়। কিন্তু দিনু, হ্যাঁ বলো। টাকা তোমারও দরকার, আমারও দরকার। আমরা কি পরস্পরের পাশে থাকতে পারি না? সে কথা পরে, তার আগে বলো তো যে পল্টু কি সত্যি আমাদের সঙ্গে বেইমানি করলো? যতদূর পল্টুকে আমি চিনেছি, ও যে কোনো মুহূর্তে যে কাউকে ঠকাতে পারে। রাগের মাথায় বলছো? না, পরিস্থিতি তাই বলছে। কিন্তু পল্টুকে কোথায় খুঁজে পাবো? আর এই ব্যাপারটা নিয়ে আমরা পুলিশেও তো যেতে পারবো না, এমনকি তোমার দিদিমা বা মামা কাউকেই বলতে পারবে না যে তোমাদের লাহাবাড়ির কোনো বিশেষ স্থান থেকে লক্ষ লক্ষ টাকার সম্পদ চুরি করে পালিয়ে গিয়েছে পল্টু। আচ্ছা, পল্টুর ফোন নম্বরটা কি তোমার কাছে আছে? আছে, বাট নট রিচেবল। অনেক সময় তো ফোনই ধরে না। তবে আমি ওর বাড়িটা চিনি। ওর বাড়িতে আমি গিয়েছিলাম, বাড়ি তালা বন্ধ। জিজ্ঞাসা করে জানলাম যে বুড়ি পিসেকে নিয়ে উধাও হয়ে গিয়েছে। তাহলে আমায় একটু ভাবতে দাও বন্যা। একবার অসীমদার সঙ্গে একটু কথা বলতে হবে। কিন্তু কিন্তু অসীমদা খুবই সাচ্চা মনের মানুষ, উনি হয়তো আমাকে এন্টারটেন করবেনই না। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা নাও, এবার আমি উঠি। দীনবন্ধু সত্যিই উঠতে যাচ্ছিল, বন্যা ওর হাত ধরে ফের বসালো। আরে আবার কি হলো? তোমার সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। কিসের আন্ডারস্ট্যান্ডিং? ধরো পল্টুকে আমরা খুঁজে পেলাম, যেমন করেই হোক টাকা আমাদের হাতে এলো। তুমি কত পার্সেন্টেজ নেবে? সব কিছু খোলাখুলি বোঝাপড়া করা উচিত। গাছে কাঁঠাল আর কোফে তেল দেওয়া হচ্ছে নাকি? হয়তো তাই, তবু অঘটন তো আজও ঘটে। একটু থেমে একটু চিন্তা করে দীনবন্ধু বলল, আমার বাবার জন্য দোকানটা কিনতেই হবে। বর্তমানে মালিক ওটা যে কোনো মুহূর্তেই ছেড়ে দিতে বলতে পারে। আর কিছু প্রয়োজনীয় মেডিসিনও রাখতে হবে। যেমন করেই হোক দোকানটা আমাকে পেতেই হবে। বাবা আর পারছেন না। আর তোমার বোনেদের বিয়ে? আমার দোকানটা চালু হয়ে গেলে বোনেদের বিয়ে আমিই দেব, আর বাকি যা থাকবে সব তুমি নিয়ে নিও। আমার লোভ শুধুমাত্র প্রয়োজন মেটানো। নিজের কর্মশক্তির ওপর আমার বিশ্বাস আছে। আচ্ছা চিন্তা করো না, যদি সাকসেসফুল হই আমার অল্পটুকু দিলেই আমি সন্তুষ্ট। 1.5 লক্ষ টাকা উইল মোতাবেক আমি তো পাবই। তা দিয়ে তোমার কাজ চলবে না। তাছাড়া তোমার তো 50 আছে। ধার হিসেবে? না না, 2 লক্ষ টাকা ধার মেটানো আমার ক্ষমতা নেই। আর ওইটুকুই তো আমার কেবলমাত্র সম্বল। সরি ম্যাডাম, ওসব আমার দ্বারা হবে না। বেশ, আমি তোমায় বিশ্বাস করলাম। তোমার মোবাইল আছে তো? হ্যাঁ, একটা পল্টু কিনে দিয়েছিল ওর কাজের সুবিধার জন্য। সেটা হারিয়েছি, নতুন একটা ফোন কিনেছি। গুড, নাম্বারটা দাও। দেখতে দেখতে আরও 5টা মাস কেটে গেল। লাহাবাড়িতে উইল মতোই টাকা করি ভাগাভাগি হয়ে গেছে। রাজলক্ষ্মী লাহা এখন লাহাবাড়ির কর্ত্রী। অরিন্দম আগেই আমেরিকা চলে গেছে। বন্যাকে একটি ঘরও ছেড়ে দেওয়া হয়েছে। তার থাকা খাওয়া সবই গিন্নিমার সংসারে। নিজের প্রাপ্য 1.5 লক্ষ টাকা ব্যাংকে ফেলে রেখেছে। ইতিমধ্যে একদিন রাস্তায় দেখা রঘুর সঙ্গে দীনবন্ধুর। রঘু এ বাড়িতেই আছে, তার নিজের কোনো ঘর সংসার নেই। লাহাবাড়িতেই কেটেছে তার সারা জীবন। হঠাৎ রাস্তায় দীনবন্ধুকে দেখে পথ আটকায় রঘু। দাদাবাবু, আমায় চিনতে পারছেন? আরে বলো কি গো, তোমাকে চিনব না? আর কেমন আছো বলো? আগে যা এখনো তাই। আগে বাবুর দেখাশোনা করতাম, এখন ওই মা ঠাকুরুনের দেখভাল করি। ভালোই তো। না না দাদাবাবু, এ বাড়ির কোথাও যেন কিছু একটা তাল কেটে গেছে। এ কথা বলছো কেন? বাবুদের ওই পৈতৃক লুকোনো সম্পত্তির কথা কিন্তু কারোর বোধহয় মনে নেই। তুমি জানো নাকি যে সেই সম্পদ কোথায় ছিল? না, বড়বাবু নিজেও তা জানতেন না। কিন্তু বাবু, আমার একটা সন্দেহ হচ্ছে। কিরকম? রঘু এবার একটু এদিক ওদিক তাকিয়ে বলে, আপনি কি খেয়াল করেছেন বড়বাবু যেদিন মারা গেলেন, পল্টু বাবুকে তারপর থেকে আর কোথাও দেখা যায়নি?
তারপর তো আরো 5-6 মাস কেটে গেল। যে মানুষটা দিনরাত এখানে পড়ে থাকতো, যার এ বাড়িতে থাকার কোনো অধিকারই নেই, বন্যা দিদিমণি তারে এখানে এনে তুললেন। হঠাৎ তিনি কেন উদা হয়ে যাবেন? আপনার কি বিসদৃশ লাগতেছে না বাবু? হয়তো ওর এখানে ভালো লাগছিল না, তাই চলে গেছে। না বাবু, দিদিমণির সঙ্গে দিনরাত গুসগুস ফুসফুস চলতো, একসঙ্গে মদ খাওয়া খাওয়াই চলতো। দিব্যি ওই খোশ মেজাজে এখানে কাটাচ্ছিলেন, এমনকি ওই দিদির সঙ্গে এক ঘরে রাতও কাটাতেন। হ্যাঁ, এখন তিনি হঠাৎ হাপিস। হয়তো তোমার উপর হিংসে করে চলে গেছে। তুমি এতগুলো টাকা পেলে আর দিদিমণিকে মাত্র 3 লাখ, তাই হয়তো এখানে থাকতে আর সুবিধে হবে না বলেই কেটে পড়েছে। নর্থক মাথা নাড়তে নাড়তে রঘু ফস করে বলে ফেলে। আমার খুব সন্দেহ দিছে। কেন? বড়বাবু আপনার হাতে একটা কাগজ তুলে দিয়েছিলেন, সেটির মধ্যে নাকি চাবি কাঠি লুকোনো আছে। আপনি কি পল্টু বাবুকে সেটি দেখেছিলেন? দীনবন্ধু আতান্তরে, হ্যাঁ, সে তো শুধু দেখায়নি, গূঢ় অর্থটুকুও বলে দিয়েছিল। কিন্তু বাচ্চার দিয়ে আর সমস্ত কিছু হাপিস করে পল্টু হাওয়া। কিন্তু এই লোকটাকে সে কথা জানাই কি করে? বলুন না বাবু, তারে আপনি কিছু সন্ধান দিয়েছিলেন? তোমার কি মনে হয় রঘুদা, সন্ধান পেয়ে সে সবকিছু নিয়ে পালিয়েছে? ওই বাবুটিকে আমি একদম বিশ্বাস করি না। তাহলে আমায় বিশ্বাস করছো কেন? আমিও তো সেটাই করতে পারতাম। দিনু দাদা, বয়সটা তো এমনি এমনি হয়নি গো, লোক চিনতে একটু শিখেছি বই কি। বেশ, তা যদি হয়, তুমি এখন এই বিশাল পৃথিবীতে তাকে খুঁজে পাবে কোথায়? ওনার নামে একটা হুলিয়া বার করে দিলে হয় না? কিসের হুলিয়া? এ বাড়ির অনেক টাকা করে নিয়ে উনি পালিয়েছেন। প্রমাণ দিতে পারবে যে টাকা কড়ি গয়নাকাটি কোন মাটির নিচে লুকোনো ছিল? কেউ কি তা দেখেছে? কোনো কি সাক্ষী আছে? তা হয়তো পারবুনি, কিন্তু আমার বিশ্বাস এ কম ওনারই। তারপর রাতের বেলা বাবুকে দেখে এলেম দিব্যি ঘুমোচ্ছেন, আর সকালে তিনি নেই। সেটাও তো আজ আর প্রমাণ করা যাবে না। ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এখন তোমার সন্দেহের কথা কেউই বিশ্বাস করবে না। আচ্ছা দিনু দাদা, ওই বন্যা দিদিমণির এতে কোনো হাত নেই তো? তাহলে সেও তো পালাতো। আজ পালায়নি, 2 দিন পর পালাবে। আমি বলি কি রঘুদা, তুমি একটু চোখ কান খোলা রাখো। যদি হঠাৎ পল্টুর কোনো হদিশ পেয়ে যাও। সে কি আমি রাখতেছি না? মায়ের একটু ফাই ফরমাস সারা, আমি তো সারাদিন টই টই করে বেড়াই। এই শহরে থাকলে একদিন না একদিন আমার চোখে পড়বেই। ঠিক আছে, সেটাই করো, আমিও বসে নেই। তবে এক্ষুনি পুলিশে গিয়ে বোধহয় কোনো লাভ হবে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, দেখা যাক কি হয়। আমি মাঝে মধ্যে আসবো তোমার কাছে। আজ তুমি বাড়ি যাও, কোনো খবর পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আমার ফোন নম্বরটা তোমার কাছে আছে তো? হ্যাঁ হ্যাঁ দিনু দাদা, ঠিক আছে। কোনো কিছুতে সন্দেহ হলে আমাকে জানাবে, কেমন? কি রে রঘু, তুই এখন কিছু বলবি না কি রে রঘু? তুই কি কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চাস? এখন তো তোর হাতে অনেক টাকা, যেতে পারিস। অনেক দিন তো এ বাড়ির সঙ্গে জড়িয়েছিলিস, তোর ইচ্ছা হলে তুই যেতে পারিস। দেশে গিয়ে যা পেরেছিস তা দিয়ে অনায়াসেই তোর একটা ছোট্ট ঘর হয়ে যেতে পারে। আর কারো দাসত্ব করতে হবে না রে। আমি না 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 রে, আমি তোকে আটকাবো না। মা ঠাকুরুন, আমি আমি সেজন্যই আপনার কাছে আসিনি গো। তবে কি জন্য এসেছিস? হ্যাঁ, একটা একটা খুব খারাপ সংবাদ আছে, আপনাকে না বললেই তো নয়। বেশ, বল না। আপনি আপনি তো জানেন লাহাবাড়ির কোনো এক গুপ্ত স্থানে আপনাদের অনেক গয়নাগাটি, হিরে জহরত, মোহর সব লুকোনো আছে। তোর কর্তাবাবু আমার জীবন দশায় অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনো খোঁজ পায়নি। আমরা সত্যি কথা বলতে কি ও নিয়ে আজ আর ভাবি না রে। জানি ওইসব সম্পদ আমরা কোনো দিনও উদ্ধার করতে পারবো না। তাছাড়াও ওইসব পাপের সম্পত্তি। এরা আগে জমিদার ছিল, অন্যায়ভাবে অনেকের অনেক কিছু কেড়ে নিয়ে নিজেদের ধন সম্পত্তি বাড়িয়েছে। এদের এক পুরুষ সম্ভবত তাদের কর্তা ঠাকুরদার বাবারই মালিক, আর তিনিই হয়তো লুকিয়ে গেছেন।
না রে না, আমি ওসবে আশা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। কেউ একজন গুপ্তধনের হদিশ পেয়ে সবার অলক্ষ্যে সেই সব কিছু চুরি করে পালিয়েছে। হ্যাঁ, তুই এসব জানলি কি করে? জেনেছি মা, জেনেছি। কেমন করে জিজ্ঞেস করবেননি, কিন্তু চোরটাকে তো ধরা দরকার। চোরটা কে? আপনি কি জানেন এ বাড়ি থেকে একজন পালিয়ে গেছে? আর কবে জানেন? যেদিন বাবু আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে যান। লোকটা কে বলতো? বন্যা দিদি একজনকে বাড়িতে এনেছিল, তার নাম পল্টু। আপনি তাদের দেখেননি? তাহলে তো তোর নামে পুলিশে রিপোর্ট করা দরকার। বন্যা কিছু বলছে না। সেও তো জানে না তার বন্ধু কোথায়। আর একজন ছিলেন, তোর বাবুর ফিজিও করা, তো সে কোথায়? সেও তো করতে পারে। পারে না তা বলছি না, তবে সে বাবু নিজেই তার খোঁজে লেগে আছে। এটা তো এদের একটা চালাকি হতে পারে। তিনজন মিলে একটা চক্র তৈরি করতে পারে। একজন পালিয়ে গেছে, আর দুজন খুঁজছে, সেটাও তো ভানও হতে পারে বল। আমার তো মনে হয় এরকম কয়েকদিন করতে করতে একদিন বাকি দুজনও পালাবে। গিন্নিমার যুক্তিটা রঘু একেবারেই উড়িয়ে দিতে পারল না। মানুষকে তার আরোই বিশ্বাস করতে পারছে না। কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। চেনা লোকও কেমন যেন অচেনা মুখোশ পরে ঘুরছে। ওদিকে দীনবন্ধুও কিছুতেই স্থির থাকতে পারছিল না। পোল্ট্রির ওপর তার আর কোনো বিশ্বাস নেই, কিন্তু বন্যাকেও সে ঠিকমতো বিশ্বাস করে উঠতে পারছে না। অথচ সেদিন পার্কে বসে এমন কিছু কথা বলল যে সেটা এক কথায় মেনে নিতেও মন সায় দিচ্ছে না। ও দিনুর বন্ধু হতে চায় কেন? ঠেকায় পড়ে? কারণ আজ আর ওর পাশে কেউ নেই। যার ভরসায় এগিয়েছিল সে সব কিছু নিয়ে পালিয়েছে। তবে কি বন্যা চাইছে দিনুর মতো কাউকে পাশে পেলে ও পল্টুকে খুঁজে বার করবে? তারপর আমের আটি হয়ে যাবে না তো সে? এমনকি ওর ওষুধের দোকান কেনার ব্যাপারে ও নিজের 1.5 লক্ষ টাকাও দিয়ে দেবে, এমনটাও শোনালো। বন্যার মতো মেয়ের কাছ থেকে এমন বদান্যতা কি কাঁঠালের আমসত্ত্ব না? দিনুর সব কিছুই গোলমাল হয়ে যাচ্ছিল, বিশেষ করে বন্যার বর্তমান ব্যবহার। থানায় গিয়ে কোনো লাভ নেই। চুরি যে হয়েছে তার কোনো প্রমাণই নেই ওর কাছে। তাহলে এবার কি ও অসীমদার কাছে যাবে? সব খুলে বলবে? সব দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে এবার ও গিয়ে হাজির হলো অসীমদার বাড়িতে। অসীমদা বাড়িতে থাকলে বেশিরভাগ সময় চিলেকোঠার ঘরে থাকে। রবিবার অসীমদা নিজের ঘরেই ছিল। দিনুকে দেখে বলল, তোর আবার কি হলো? গুপ্তধন পেয়েছিস? অনেকক্ষণ কোনো কথা না বলে অসীমদা তক্তপোষের ধারে চুপটি করে বসে রইল। ব্যাপারটা কি বলতো? কথা বলছিস না কেন? শুনলে তুমি রেগে যাবে না তো? রাগের মতো কিছু করেছিস নাকি? না, তা ঠিক নয়। আসলে আমি পল্টুকে বিশ্বাস করে তোমার ছড়ার ব্যাখ্যাটা ওকে শুনিয়েছিলাম। আর পল্টু তোর চোখে ধুলো দিয়ে মাল করে নিয়ে হাওয়া হয়ে গেছে, এই তো? হ্যাঁ গো, শুধু আমাকেই নয়, বন্যাকেও ও ফাঁকি দিয়েছে। বন্যাটাকে? এরপর আগাগোড়া লাহাবাড়ির সব কিছুই বলল। বন্যার সঙ্গে লাহাবাড়ির সম্পর্ক কি, এমনকি ওর একটা সন্দেহের কথাও জানালো। সিনিয়র লাহার মৃত্যুটাও ওর কাছে সহজ মৃত্যু বলে মনে হয়নি। সব কিছু শোনার পর অসীমদা বলল, তুই এখন কি চাইছিস? পল্টুকে খুঁজে পেতে। ধর তুই ওকে খুঁজে পেলি, তারপর? তারপর আর কি, 2 ঘড়া মোহর আর 1 ঘড়া বনেদি বাড়ির জগুয়ার গহনাগুলো হিসেবে চাইব। পল্টু তো স্বীকার করবেই না যে ও কোনো কিছু পেয়েছে, তাই না? বন্যা ছিল ওর সঙ্গে, সে বলবে। খুব বোকা আছিস রে তুই। বন্যা যদি বলেও যে পল্টু জিনিসগুলো হাতিয়ে নিয়ে শটকান দিয়েছে, কি প্রমাণ আছে? বন্যার মুখের কথায় কোনো কিছু প্রমাণ করা যাবে না। আর তুই থানায় যাবি? হ্যাঁ, তোকে হেনস্থা হয়ে ফিরে আসতে হবে। থানা বলবে তুই কে, তোর সঙ্গে লাহাবাড়ির সম্পর্কটা কি। তাছাড়া সেখানেও প্রমাণের ব্যাপার তো রয়েছে। তাহলে একটা চোর সবার চোখে ধুলো দিয়ে সব কিছু নিয়ে পালিয়ে যাবে, আর এর কোনো প্রতিকার নেই? প্রতিকার? বলে অসীমদা নিজের মনে কিছু ভাবতে ভাবতে বলল, তোকে ইনিশিয়েটিভ নিয়ে পল্টুকে খুঁজে বার করতে হবে। আর লাহাগিন্নি মানে রাজলক্ষ্মী দেবী যদি নিজে থেকে থানায় গিয়ে কমপ্লেন লজ করেন, হয়তো পুলিশ নজরে বসতে পারে। কিন্তু সেখানেও ফ্যাকরা আছে। মাটির নিচ থেকে পাওয়া সম্পদ তুই কিছুতেই প্রমাণ করতে পারবি না। সেটা ওই বংশের সম্পদ। আর কোনো
প্রামাণিক রসিদও নেই। প্র্যাকটিক্যাল তাহলে সেটা সরকারি সম্পত্তি হয়ে যাবে। খানিকক্ষণ গুম খেয়ে কিছুক্ষণ বসে রইল দীনবন্ধু। আমি ভেবেছিলাম তুমি হয়তো একটা উপায় বাতলাবে, তুমিও কি না। যা দাঁড়াবে সেটাই বললাম। আচ্ছা, কোনো এক নাম করা গোয়েন্দার সঙ্গে নাকি তোমার জানাশোনা আছে, তিনি কিছু করতে পারবেন না? মনে হয় না। পল্টুকে পাকড়াও না করতে পারলে ওই সম্পদের আশা ত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। পল্টুর কোনো ছবি আছে? আমার কাছে তো তেমন কোনো ছবি নেই, তবে বন্যার কাছে থাকলেও থাকতে পারে। ঠিক আছে, বন্যাকে জিজ্ঞেস কর, অন্তত একটা ছবি পাওয়া গেলেও খোঁজার সুবিধা হবে। বন্যার সঙ্গে যোগাযোগ কর। এক্ষুনি করছে বলে দিনু ওর মোবাইল থেকে বন্যাকে ফোন করলো। হ্যালো বন্যা, তোমার কাছে কি পল্টুর কোনো ছবি আছে? হ্যাঁ আছে, একবার একটা সেলফি তুলেছিলাম। আমার মোবাইলে পাঠাতে পারবে? এক্ষুনি পাঠাচ্ছি। বিজ্ঞানের কি অপূর্ব মহিমা! 2 মিনিটের মধ্যেই দীপুর অ্যান্ড্রয়েডে দুজনের ছবি চলে এলো। অসীমদার দিকে তুলে ধরে বলল, এই যে পল্টু আর বন্যা। ঠিক আছে, ছবিটা একবার আমাকে পাঠিয়ে দে। আমিও চেষ্টা করছি ছেলেটাকে কোথাও খুঁজে পাই কিনা। তবে তোর মুখে যেটুকু শোনা গেল তাতে মনে হচ্ছে ছেলেটা 2 নম্বরই ছেলে। আর এইসব ছেলেরা হাতে লুঠের মাল পেয়ে কলকাতায় বসে থাকবে বলে তো আমার মনে হয় না। ঠিক আছে, চেষ্টা তো করা যাক। আমি 2-1জনকে ফিট করছি, তবে পেলেও আসল পাবি কিনা সন্দেহ আছে। তোকে সম্পূর্ণ ডিনাই করবে। এখন আর এত কিছু ভাবতে হবে না, লেগে পড়। তবে ফিজিওতে ফাঁকি দিয়ে নয়। আমার মাথায় এক্ষুনি একটা প্ল্যান এসেছে, শুনবে? বল। একটা মিথ্যে দিয়ে সত্যটাকে তুলে আনতে হবে, কিছু বুঝলে? আইডিয়াটা মন্দ নয়, তবে চেষ্টা করা যেতেই পারে। দিনু মাথা নেড়ে উঠে পড়ল। ফোনে গলার আওয়াজটা পেয়েই চমকে উঠেছিল দীনবন্ধু। তবুও আরও একবার জিজ্ঞাসা করল, ঠিক বুঝলাম না, কে বলছেন আপনি? কিরে, এত তাড়াতাড়ি পল্টুকে ভুলে গেলি? আমি পল্টন, পল্টন দাস। এবার চিনেছিস? দ্বিতীয় পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। গল্পটির অন্তিম পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।